ঝড়ের সময় আম কুড়াইতে হয়, আর এই কাজটাতে এই মুহূর্তে নেমেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজকের দিনে দ্বিতীয় বিশাল সফলতার খবর। আগামী 100 বছর এটা চুলো বাঁকা করতে পারবে না। মাইরের উপর ঔষধ নাই, আর এই মাইকটা এখন একমুখী হবে না, এই মাইকটা হবে বহুমুখী, আর সেই আলটিমেটাম অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দিয়েছেন। আর আজকে এর একটা ট্রেইলারও দেখিয়েছেন। রসুন কোয়া কোয়া ফোন কিন্তু একটা, এটা কিন্তু বাস্তবে প্রমাণ পেলাম গতকালকে সশস্ত্র বাহিনীর একটি প্রোগ্রামের ছবি দেখি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের জরিপ দেখে স্তব্ধ নরেন্দ্র মোদী, উল্টো চালের প্ল্যান। নতুন নতুন চমক, নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে। চতুর্মুখী লড়াই হবে। বাংলাদেশে যেভাবে খেলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক সেভাবেই খেলছে। ভারত কিন্তু অনেকটা দুমড়ে মুচড়ে যাচ্ছেন, এবং বাংলাদেশের এই যে নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের যে কৌশল, তাদের যে গোপনীয়তা, সেই জায়গায় ভারত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে। প্রফেসর ইউনূস সিস্টেমে বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে, তোলপাড় ও খুশির বন্যা। ইউনূস কাজটা করলেন কি, রহস্য কি? ইউনূসকে আপনি যতটা সহজ সরল দেখি, এতটা সহজ সরল না। জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন। এখন যদি জামাত ওখানে পাশ করে তিনি কিন্তু বিষ খাবেন না, এটা একেবারে 100% বিষ খাবেন না। যেহেতু আগের বার কান কাটেন নাই, এবারও বিষ খাবেন না। তিনি কিন্তু পুরোটাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করবেন। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র ক্ষমতা আসলেন, এবং ডক্টর খলিলুর রহমানের মতো যখন অভিজ্ঞ মানুষরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে এসে দাঁড়ালেন, ঠিক তখন থেকে কিন্তু এই রাজনীতির খেলাটা, ভারত যে বাংলাদেশ নিয়ে যে খেলাটা খেলছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন উল্টো আরেকটা হিসাব নিকেশ আমরা দেখছি, যে বাংলাদেশ যেভাবে খেলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক সেভাবেই খেলছে। দেখুন, বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা বা কোনো মন্ত্রী, এমপি ভারতে গিয়ে ভারতে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, সেই দূতাবাসের কোনো কর্মকর্তাদের সাথে মিটিং করবেন, এটা একটি সময় বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ইতিহাসে দুরূহ একটি ব্যাপার ছিল। শুধু তাই নয়, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এবং শেখ হাসিনা যেহেতু একজন কনভিক্টেড আসামি, তাকে বাংলাদেশে ফেরত দেওয়া, এবং এই যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা, নানা বিষয়গুলো যখন বাংলাদেশ একেবারে সাহসিকতার সাথে করছে, তখন ভারত কিন্তু অনেকটা দুমড়ে মুচড়ে যাচ্ছেন। এবং বাংলাদেশের এই যে নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের যে কৌশল, তাদের যে গোপনীয়তা, সেই জায়গায় ভারত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে, নির্দ্বিধায় বলা যায়। দেখুন, ডক্টর খলিলুর রহমান তার বক্তব্যে আরো কিছু কথা বলেছেন। আমরা যদি তার থেকে একটু কোট করি, তিনি বলছেন যে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে কোন দেশ? বাংলাদেশ। সেই সঙ্গে উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাগুলো সমর্থন করে বাংলাদেশ। এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এই যে প্রত্যেকটি বিষয়, এটি কিন্তু প্রত্যেকটি বিষয় বাংলাদেশের সাথে। দেখুন, আমাদের এই যে নদীর নির্যত হিসাব, পানি সেটা দেয় না, তারপরে বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ানো, এই সবকিছু মিলিয়ে এই যে ডক্টর খলিলুর রহমান যেভাবে ভারতে গিয়ে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন, ক্লোজ ডোর বৈঠক করেছেন, সেই জায়গায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে পলাতক কামাল, তারও ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে ফিরে আনা, তারপর বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত নানা অপতৎপরতা চালায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা, এই ডক্টর খলিলুর রহমান এই সময়ে অন্ততপক্ষে এই বৈঠকটি বা এই সফরটিতে বাংলাদেশের জন্য কিছু বয়ে আনতে পারুক আর না পারুক, যেইভাবে তিনি সেই জায়গায় বৈঠক করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন, এটাই বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। মানুষ কথায় কথায় বলে একে দেখেছি, ওকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, একবার অন্তত জামাতকে দেখি। এছাড়াও সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের 98% মানুষ মুসলমান, এবং আজকের জমানায় 98% মানুষের মধ্যে বিরাট 1% মানুষ আল্লাহ খুদাকে ভয় পান, নামাজ রোজা করেন, মিথ্যা কথা কম বলেন, বা চুরি চামারিটা পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা অনেক আছে, যারা এই ভাবছে যে আমরা এবার জামাত ইসলামকে ভোট দিব, ভোট দিয়ে জামাতকে একবার সরকারে দেখতে চাই জামাত কি করতে পারে আমাদের জন্য। ইভেন কি যে জেন যেটা আছে, ইয়াং ছেলেরা, এরাও এখন জামাতের প্রতি একটু হলেও
আগ বাড়িয়ে জামাতের প্রতি ইন্টারেস্ট শো করছেন, এমনকি মেয়ে ভোটার যারা আছেন তারাও জামাতের প্রতি নিষ্ঠা বাড়াচ্ছেন। এই বড় প্রমাণ হলো বিভিন্ন ইউনিভার্সিটির যে ইলেকশন গুলো হয়েছে সেগুলো তো আপনারা দেখেছেন। সেই ইলেকশনের যারা ভোটার ছিলেন তাদের ম্যাক্সিমাম জেনজির, এই জেনজের যারা আছেন তারাও একটি কথাই ভাবছেন যে আমরা তো দেখেছি ভাই, অনেক দলকে তো দেখেছি, এরশাদকে দেখেছি, বিএনপিকে দেখেছি এবং আওয়ামী লীগকে দেখেছি, একবার অন্তত জামাতকে দেখি। দেখুন আমি স্টকহোমে থাকি, এখানে রাজনৈতিক কর্মকাণ্ড খুব বেশি একটা নেই। এখানে যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে তারা বিএনপি করে, কিন্তু নিউট্রাল কিছু মানুষ আছেন তারা কিন্তু কোনো দল করেন না। আমি তাদের অনেকের সাথে কথা বলেছি, অনেকে জিজ্ঞাসা করেছি, ভাই তুমি তো কোনো দল করো না। আমি এখানে বলে রাখি, যারা দল করেন তাদের সাথে এই ধরনের কোনো কথা জিজ্ঞাসা করিনি বা কখনো করবো না, কারণ জানি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের দলের কথাই বলবে। কিন্তু যারা কোনো দল করেন না তাদেরকে আমি অনেককে জিজ্ঞাসা করেছি, আমাকে অনেকেই বলেছেন এই একই কথা। ধরুন আমি এখানে আছি, আমার পরিবার দেশে থাকে, আমার মা বাবা আত্মীয় স্বজন, আমি প্রতি মাসেই একটা মোটা অঙ্কের টাকা আমার ফ্যামিলিকে দেই, সেটা দিয়ে আমার ফ্যামিলি চলে। হয়তো আমার ওয়াইফ আমার সাথে আছে, বা অনেকেরই ওয়াইফও এখন আসেনি, বাড়িতে রেগুলার কথা হয়, সামনের দেশের যে ইলেকশন সেটা নিয়েও কথা হয়। সবারই একটাই কথা যে আমরা তো আগে দেখেছি ভাই, আমরা তো আগে দুই দলকে দেখেছি, এবার দেখি না। আমার বাড়ি থেকেও সবাই বলছে এবার জামায়াতকে ভোট দেবো। আমাকে এক ছেলে বললো, আমার আম্মা যদি পলিটিক্স বুঝেন না, উনি না তাকে বলেছে বাবা এবার জামায়াতকে ভোট দেবো। তো আমি জিজ্ঞেস করলাম, মানে ছেলেটি বলছে, আমি জিজ্ঞেস করলাম কেন আম্মা? বলে ভিডিওতে জামায়াতের অনেক কাজ কাম দেখতেছি, আবার ভিডিওতে অন্য দলের কাজ কামও দেখতেছি। মানে এই যে ভার্চুয়াল মিডিয়া, এই ভার্চুয়াল মিডিয়া মানুষকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করেছে যে এইটা কিন্তু এখন প্রতিটি মানুষের ঘরে ঘরে আছে। বাংলাদেশে 18 কোটি মানুষের, এই দেশে ম্যাক্সিমাম মানুষের হাতেই এই স্মার্টফোন আছে। এবং গ্রামের মানুষ বা মফস্বল শহরের মানুষ টেলিভিশন কতটুকু দেখে আমি জানি না, এমনকি শহরের মানুষও টেলিভিশন কতটুকু দেখে আমি জানি না, কিন্তু স্মার্টফোনে বিভিন্ন রকম কন্টেন্ট তারা দেখে। জামায়াত ইসলাম বা শিবির এই যে এই ভার্চুয়াল মিডিয়া একটা রিভলিউশন করে ফেলেছে। আপনারা বিভিন্ন রকম ছোট ছোট ক্লিপস দেখবেন, ছোট ছোট রিলস দেখবেন এই ইলেকশন নিয়ে, যে কোনো একটা দেখলে আপনার মনে হবে আমার জামায়াতকে ভোট দেওয়া উচিত। এই যে আপনার রিভলিউশন যেটা জামাত করছে, এটা জামাতের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো ভোটার ট্রান্সফার। ভোটার ট্রান্সফারটা কেমন অনেকে হয়তো বুঝতে পারছেন না, আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। ধরুন জামাত টাঙ্গাইল 2-এ ডিসিশন নিয়েছে অমুককে নমিনেশন দেবে, কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী সে অনেক স্ট্রং, মোটামুটি বোঝা যাচ্ছে তার সাথে হয়তো জামাত পাস করতে পারবে না। জামাত তখন তার টাঙ্গাইল 2-এর ভোটারকে টাঙ্গাইল 3-এ ট্রান্সফার করে দিয়েছে, কারণ টাঙ্গাইল 3-এর যে প্রার্থী আছে জামাতের, তার পসিবিলিটিস আছে, কিন্তু সেই পসিবিলিটিসটাকে আরো দ্বিগুণ আকারে বাড়িয়ে দেওয়ার জন্য 2-এর থেকে 3-এ 10,000 ট্রান্সফার করে ফেলেছে। এটা কিন্তু অলরেডি টাঙ্গাইলে করে ফেলেছে। আমি টাঙ্গাইল দিয়ে একদম ভোটটা দিলাম। এমন ভোটিং ট্রান্সফার জামাত বাংলাদেশের অনেক জায়গায় করছে। এই পলিসি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক নেতা এগুলো করেনি। এটা ইউরোপ আমেরিকাতে সাধারণত হয়ে থাকে। জামাত ওই পলিসিতে গেছে। আরো একটা কথা আপনারা বলে রাখবেন, জামায়াতের প্রচুর গোপন ভোট আছে। জামায়াতের যে কোনো মিছিল হলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আসে, এবং এদের কাউকে কোনো পয়সা করে দিতে হয় না। যা যা নিজস্ব ইচ্ছায় আসে, নিজস্ব উদ্দীপনায় আসে, নিজস্ব ভালো লাগা থেকে আসে। এই যারা আসেন তারা তো আছেনই, যে যারা আসেন না এর বাইরেও প্রচুর গোপন ভোট আছে, যারা কখনো কোনো মিছিলে যায় না, যারা কখনো কাউকে কিছু বুঝতে যায় না। কারণ মানুষ যখন ভোট দিতে যাবে, ভোট দিয়ে আসার পর সেই জানবে সে কাকে ভোটটা দিয়েছে, সে কোন দলের মিছিলে গিয়েছিল, কোন দলের মিছিলে গিয়ে জিন্দাবাদ করেছিল, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় উনি ভোটটা কোথায় দিয়েছেন। এমন লাখো ভোট আছে জামায়াতের গোপন ভোট। আর শেষ যেটা আলোচনা মানুষের মুখে মুখে এখন হচ্ছে, সেটা হলো যে আমরা তো ভাই দেখেছি, দুই দলকে দেখেছি, একবার অন্তত জামাতকে ভোট দিয়ে দেখি না জামাত কি করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।